এই গল্পেও কিন্তু কুসংস্কার আছে যে ওই যে প্রেম পুকুর, ওখানে গেলে কি হবে। এই নাটকটা গ্রামের মানুষ বেশি দেখবে এই কারণে, একটা পুকুরকে কেন্দ্র করে তাদের নিজেদের জীবনেরও অনেক ঘটনা আছে। তো আমার রাইটার বললো, ভাই এটা ট্রেন চলতেছে, ভাই এটা দিলে দর্শক অডিয়েন্স দেখবে। সবাই আমরা একজন আরেকজনকে খুব সাপোর্ট দিয়েছি, তো এমনি হাসি খেতে আমাদের শুটিং শেষ হয়েছে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের বিশেষ আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষ তিনজন অতিথি, যাদের সাথে হবে আজকে অনেক অনেক আড্ডা। তাদেরই একটি প্রযোজিত কাজ নিয়ে ধারাবাহিক, যেটি আসছে 8 তারিখ 8ই মে জাগো সিরিজের ইউটিউব চ্যানেলে। দর্শক শুরুতেই আমরা অতিথির সঙ্গে পরিচয় পর্বটা একটু সেরে নিয়ে, আমার সঙ্গে আজ উপস্থিত আছেন প্রেম পুকুর ধারাবাহিকের ডিরেক্টর মোহাম্মদ আলী মুন্না, আছেন মিং চৌধুরী, যিনি প্রেম পুকুর ধারাবাহিকটিতে আশা চরিত্রে অভিনয় করেছেন, আপনাকে আমন্ত্রণ আপু। এবং আমার সঙ্গে আরো আছেন তন্ময় সোহেল, যিনি প্রেম পুকুর ধারাবাহিকের হিরো মনাশা চরিত্রে অভিনয় করেছেন। ভাই, আপনাদের তিনজনকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ Thank ভেরি you very মাচ। much. দর্শক 26 পর্বের ধারাবাহিকটি জাগো সিরিজে আগামী 8ই মে থেকে সম্প্রচারিত হবে। এটি একটি কমেডি জনরার ধারাবাহিক হতে যাচ্ছে। বাকি গল্প আমরা আজ অতিথির সঙ্গেই আপনাদের জানাবো। কেমন আছেন? শুরুতেই আপনাদের তিনজনের কাছে একই প্রশ্ন জানতে চাইবো, কেমন আছেন সবাই? ভালো আছি, আমি ভালো আছি, আশা আচ্ছা করি আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আমি শুরুতেই যদি একটু মুন্না ভাইয়ের কাছে যাই। মুন্না ভাইয়া, প্রেম পুকুর নামটাই কেন ধারাবাহিকে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রেম পুকুর মানেটা কি আসলে? প্রেম পুকুর মানেটা আসলে আমার মনে হয় যে বলার কোনো দরকার নেই। প্রেম পুকুরটা যদি বলি, মানে আপনি যদি প্রেম পুকুর শব্দটা উচ্চারণ করলেই কিন্তু একটা প্রেম প্রেম একটা ভাব হ্যাঁ, চলে মানে আসে। নামটার মধ্যেই যে আসলে পুকুর, সবকিছু বোঝা হ্যাঁ, যাচ্ছে। একটা পুকুরের মধ্যে প্রেম, প্রেম পুকুর, বুঝছেন? একটা ইন্টারেস্টিং নামটা না? তো আমরা নামটা মানে চুজ করছি আসলে এই কারণে যে অডিয়েন্স যখনই নামটা শুনবে, নামের মধ্যেই এটার বিশেষত্ব একটা লুকায় আছে। নামটার মধ্যেই যেন পুরো ভাইবটা তারা হ্যাঁ, পায়। নামটার মধ্যে যে কি আছে আমরা এটা দেখি, এই যে কিউরিয়াসিটি, এইটাই হচ্ছে আমাদের টিজি। আচ্ছা, এবার একটু যদি মিমাপুর কাছে জানতে চাই, আপু প্রেম পুকুর নামটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ডিরেক্টর খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করেছেন। প্রেম পুকুর নামটা ভীষণ ইন্টারেস্টিং। অ্যাটলিস্ট এই নামটা কেন সেটা জানার জন্য হলেও মানুষ একবার হলেও ক্লিক করবে এই নাটকে। সো এটা খুবই খুবই সুন্দর একটা নাম এবং খুব ইন্টারেস্টিং একটা নাম, আমাদের গল্পের জন্য খুব সুটেবল একটা নাম। একদমই তাই। এবং এবার যদি একটু তন্ময় ভাইয়ের কাছে জানতে চাই, ভাইয়া এই নাটকে আপনি মনাশা চরিত্রে অভিনয় করেছেন এবং এটা একটি বোকা বোকা চরিত্র যতটা আমরা জানি। এই যে এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য আসলে কতটা চ্যালেঞ্জ নিতে হয়েছে? আমরা যেমনটা জানি যে কমেডি চরিত্র কিন্তু ফুটিয়ে তোলা খুব কঠিন, স্ক্রিনে মানুষকে হাসানো ব্যাপারটা কিন্তু ভীষণ কঠিন। এই ব্যাপারটাকে আসলে আপনি কতটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং কিভাবে প্লে করেছেন? বাস্তব জীবনে আমাকে তো অনেকে বলে আমি চালাক, কিন্তু আমি আসলেই বোকা, যার কারণে খুব বেশি মানে কষ্ট হয়নি। তবে হ্যাঁ, মানে নর্মাল লাইফ থেকে বের হয়ে গিয়ে একটা বোকা চরিত্র ফুটিয়ে তোলা, এটা তো টাফ। এটা সবার ক্ষেত্রেই, যার যার চরিত্রটা বা ফুটিয়ে তোলা তার জন্য চ্যালেঞ্জই হয়। আবার অনেকে খুব ইজিলি হচ্ছে প্লে করতে পারে। তো এই ক্যারেক্টারটা যখন আমার কাছে আসছে, আমি স্ক্রিপ্টটা পড়ার পরে এক ধরনের একটা ছবি তো আমার মাথায় বা মগজে এঁকেছি যে এই এই হচ্ছে ক্যারেক্টারটা প্লে এইভাবে করতে হবে। ওইটাই প্লে করেছি এবং ডিরেক্টরের সাথে আলাপ করেছি যে ক্যারেক্টারটা কেমন। ডিরেক্টর অনেকবারই আমার সাথে আলাপ করেছে যে এই ক্যারেক্টারটা আমরা এইভাবে দেখতে চাই। সো আমিও চেষ্টা করেছি যে খুব বেশি ক্যারেক্টার হয়ে যাওয়া, ক্যারেক্টারের প্রতি সুবিচার করতে পেরেছি কিনা সেটা দর্শকরা ভালো বলতে পারবে। আর সবচেয়ে ভালো বলতে পারবে হচ্ছে ডিরেক্টর, কারণ সে নাটক শুটিং করার পরে এডিটিংয়ে ছিল, মিউজিকের সময় ছিল। সো আমার যে ক্যারেক্টারটা সেটা কেমন হয়েছে সেটা ডিরেক্টর বলতে পারবে, আর অন ইয়ারে যাওয়ার পরে দর্শকরা বলতে পারবে। দর্শকরা বাদ মানে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। এবারে যদি একটু মুন্না ভাইয়ের কাছে জানতে চাই, ভাইয়া সুজিত বিশ্বাসের রচনা এই নাটকটি, আপনি একদম ফার্স্ট টাইম যখন স্ক্রিপ্টটা শুনলেন কি মনে হয়েছিল এই নাটকটা নিয়ে? ফার্স্ট টাইমে আমরা অনেকগুলো সিনপসিস নিয়ে বসছিলাম, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা চিন্তা করতেছিলাম যে আসলে কি টাইপের, এখন যে আমরা সিরিজ করব, সিঙ্গেল নাটকেই তো মানে খুব দেখতে গেলে অনেক চুজি হইতে হয় গল্পটার ক্ষেত্রে, আর্টিস্টের ক্ষেত্রে। সেই জায়গাটা যে লম্বা একটা সিরিজ, এটা আমাদের শুরুর দিকে একটা লম্বা প্ল্যান ছিল যে আমরা প্রথম লটটা 26 করব, তারপর দেন আবার 52, এইভাবে আগানোর একটা প্ল্যান পরিকল্পনা ছিল। তো এটা প্রথম লটটা যেহেতু 26, তো আমাদের সেই জায়গা থেকে একটু প্রথম থেকেই চিন্তা ছিল যে গল্পটা কী টাইপের হইতে পারে বা কী ধরনের হইতে পারে, যে মানুষ কেন দেখবে এটা। তো ওই জায়গার থেকে অনেকগুলো সিনপসিসের মধ্যে যখন প্রেম পুকুরের নামটা সহ যখন সিনপসিসটা আমার কাছে আসলো,
নামটা শুনেই তো আমার কাছে ইন্টারেস্টিং ভালো লাগছে। আর তখন আমি লেটসে আমি বললাম যে ঠিক আছে দেখি কি স্টোরিটা, এবং দেখলাম যে একটা পুকুরকে কেন্দ্র করে যে একটা গল্প হইতে পারে, এইটাই হচ্ছে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এবং আমার কাছে মনে হয়েছে যে না, এইরকম একটা এখন বর্তমান যে অডিয়েন্স, বর্তমান সিচুয়েশনের গল্পটা ভাল লাগবে। ওই জায়গা, ওই আত্মবিশ্বাস থেকেই শুরু করছি। আর সবচেয়ে বড় ব্যাপার কি, আমরা মানুষজন যারা সবাই বাইরে কাজ করি বা যেখানেই থাকি, একটু বাড়িতে যাওয়ার পরে কিন্তু একটু বিনোদন চাই, একটু হাসতে চাই মন খুলে। কারণ সারাদিন তো প্রচুর প্যারার মধ্যে থাকি, কারণ ওই প্যারা থেকে একটু যেহেতু হাসতে চাই, মানুষকে ওই হাসার মধ্যে দিয়ে আমি মেসেজ দিতে চাইছি যে বর্তমান প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে একটা পুকুরকে কেন্দ্র করে কিভাবে একটা গল্প বলা যাইতে পারে, সেই গল্পটাই বলার চেষ্টা করছি। দ্যাটস ইট। দারুণ। এবার যদি একটু মিমাপুর কাছে জানতে চাই, আপু ফার্স্টেই যখন আপনি স্ক্রিপ্টটা দেখলেন এবং আপনি আপনার ক্যারেক্টারটার ব্যাপারে জানতে পারেন, আপনার মাথায় শুরুতেই কি কাজ করেছে যে এমন একটা ক্যারেক্টার আপনি প্লে করতে পারবেন কিনা, বা এই ধরনের কোনো কনফিউশন কাজ করেছে কিনা, বা ইন্টারেস্ট ফিল করেছেন কিনা যদি জানতে চাই? ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, ক্যারেক্টারটা একটু সাদামাটা, সাজগোজ কম করে। তো প্রথমত ভালো লেগেছে যখন দেখেছি যে স্বাভাবিক ক্যারেক্টারগুলো থেকে একটু ডিফারেন্ট ক্যারেক্টার পেয়েছি। গল্পটা খুব সুন্দর ইন ইটসেলফ, যার কারণেই আকর্ষণটা বেড়েছে এবং মুন্না ভাইয়ের সাথে কাজ করতে পারার সুযোগ পেয়েছি। এটা অনেক বড় একটা সুযোগ ছিল, কারণ উনি একজন গুণী নির্মাতা এবং আমরা সবসময় চেষ্টা করি ভালো গল্প, ভালো নির্মাতাদের সাথে কাজ করার। তো যখন গল্পটা পেয়েছি তখন পড়েছি, পড়ে খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ খুব সিচুয়েশনাল কমেডি, যেটা বললেন যে পুকুরকে কেন্দ্র করে আসলে সব ঘটনা ঘটছে। তো কোনো একটা অবজেক্ট আছে যেটাকে কেন্দ্র করে আর ঘটনা ঘটা। তো আমার কাছে খুব স্ট্রং একটা পটভূমি লেগেছে আর কি। দারুণ। এবার যদি একটু তন্ময় ভাইয়ের কাছে জানতে চাই, ভাই এই প্রশ্নটা করার জন্য আমি শুরু থেকেই খুব ছটফট করছিলাম যে হানিফ শাহ যে ক্যারেক্টারটা, আচ্ছা, সেখানে তিনি তার দুই ছেলেকে, যতটুকু আমার জানা আছে, যে শাস্তি দেয়া হতো, শাস্তি স্বরূপ তাকে পানিতে ডোবানো হতো, চোবানো হতো। এই ব্যাপারটা আসলে আপনি কেমন এনজয় কথাটা বলা যাবে কিনা আই ডোন্ট নো, কেমন লেগেছে আসলে এই ব্যাপারটা? এটা কতবার ভালো লাগার চুবানি কথা নয়। খেতে হয়েছে ভালো লাগার আপনাকে? কথা তো নিশ্চয়ই না। বাবা যদি ছেলেদেরকে শাস্তি দেয়, পৃথিবীর কোনো ছেলেই বলবে না যে আমার খুব ভালো লাগে। ভালো লাগার কথা না। সো নাটকের যে প্রেক্ষাপট, যে গল্প, ওই গল্পে আমার যে বাবা থাকে, হানিফ শাহ, আমি মনা শাহ, আমার ছোট ভাই ঝুনা শাহ, খুব নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, একদম গ্রাম বাংলার নাম। একদম একদম। সো মানুষ এই নামগুলো শুনলেও ভালো লাগবে এবং তাদের জীবনের গল্পই মনে হবে। তো বাবা বিভিন্ন সময়, আমি যেহেতু একটু বোকা টাইপ থেকে, আমার ছোট ভাইটা একটু চালাক থাকে, সো ও হয়তো অনেক কিছু ঘটানোর পরে আমার উপরে দোষারোপ দিয়ে দেয়, শাস্তিটা এসে আমার উপর পড়ে, মানে এরকমই, সবকিছু বলা যাবে না, কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর কিছু কিছু সময় তো এরকম হয়, বাবা যদি একটা কাজ করতে চায়, সেই কাজটা যদি ছেলেরা করতে চায়, তো বাবার সাথে তো একটা প্রতিযোগিতা লেগেই থাকে। মানে এই ব্যাপারটা কি কোনো ধরনের চ্যালেঞ্জিং ছিল কিনা, যে ডিগবাজি দেওয়ার হ্যাঁ, যদি কোনো ব্যাপার থাকে, চ্যালেঞ্জিং ছিল। পানিতে চুবানোর যদি কোনো ব্যাপার থাকে, এটা এটা আসলে কিভাবে না, এনজয় ওই করেছেন? পানিতে শাস্তি দেওয়াটা আমার ইজি, কারণ আমি খুব সাঁতার ভালো জানি। আচ্ছা। কিন্তু বাড়িতে যে শাস্তিগুলো হতো, এগুলো খুব কঠিন জিনিস, খুবই কঠিন। এগুলো দর্শকরা দেখতে খুবই মজা পাবে। আমার কাছে মনে হয় যে দর্শকরা যখন এপিসোডগুলো দেখবে, আমাদের দুই ভাইয়ের যে খুনসুটি, আমরা বিশেষ করে মনাশা এবং জুনাশা খুবই চমৎকার, তাদের মধ্যে কেমিস্ট্রিটা খুব সুন্দর কেমিস্ট্রিটা ছিল খুব চমৎকার। এবং সত্যিকার অর্থে আমাদের যে জুনাশা যে ক্যারেক্টার করেছে অ্যালেন শুভ, ওর সাথে একটা বন্ধুত্বমূলক বলা হোক, ছোট ভাই বলা হোক, ওই নাটকের মাধ্যমে, এবং ওই নাটকটা করতে গিয়ে ও কিন্তু প্রায় সময় আমাকে ফোন দেয়, সপ্তাহে একবার ওর সাথে কথা হয়। এই যে 26 পর্ব একটা গল্প করতে গিয়ে আমার যে ছোট ভাই ক্যারেক্টার করেছে, তার সাথে অন স্ক্রিন অফ স্ক্রিন খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এটা কারণ হয়েছে যে ক্যারেক্টারটা আমরা দুই ভাই খুব ভালোভাবে হয়তো প্লে করতে পেরেছি, যার কারণে শুটিং এর পরেও তার সাথে আমার একটা ভালো সম্পর্ক। দারুণ। মুন্না ভাইয়ের কি এই ধরনের কাজ করাতে গিয়ে ডিগবাজি হোক বা পানিতে চুবানোর ঘটনা, যেটাই বলছিলাম না কেন, কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন যে আর্টিস্টকে দিয়ে এই ধরনের কাজ করাতে গিয়ে? চ্যালেঞ্জটা হচ্ছে, সত্যি কথা বলতে একেবারে অনেস্টলি স্পিকিং, যে স্ক্রিপ্ট পড়তে যখন আমি পড়ে দেখি যে বড় বড় ছেলেদের এরকম শাস্তি দিচ্ছে, আমি নিজে না এটা না রিসিভ করতে পারি না। আচ্ছা, আমি কি ভাই এটা শাস্তি দিবে এই বয়সে? এটা তো আমাকে রাইটার বললো, ভাই এটা ট্রেন চলতেছে, ভাই এটা দিলে দর্শক অডিয়েন্স দেখবে আর গল্পের সাথে এটা ডিমান্ড করতেছে। হ্যাঁ, কারণ আপনি ক্যারেক্টারের মধ্যে ঢুকেন, আপনি তো ক্যারেক্টারের বাইরে চলে গেছেন। তারপর যখন আমি গল্পটা আবার পড়লাম, আবার ক্যারেক্টারের মধ্যে ঢুকলাম, আমি তো দেখলাম যে না, ওর যে বেসিকটা, ওর বাবা মানে
একটু শোষক প্রকৃতির, আসলে শোষক প্রকৃতির হইলেও কিন্তু এটার কিন্তু একটা লম্বা একটা লজিক আছে, মানে এটা আস্তে 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 সেটা রিভিল হবে গল্পের মধ্যে যে কেন শাস্তিগুলো দিত। যেহেতু মোনাসা ঝুনাসার মা অনেক আগেই পৃথিবীতে নাই, মারা গেছে বা সামো, এটা আমরা যদিও স্ক্রিনে আসে না ওইভাবে, তো তারা এই রকম সিচুয়েশনে কেন রান্না করছে, কেন বাসার সব কাজকাম এরা করছে, তারপরে এটার জন্য আবার ভুল করলে শাস্তি দিচ্ছে, তো এটারও অনেক লজিক আছে। সেই লজিকগুলো দেখতে হলে আসলে প্রেম পুকুর নাটকটা দেখতে হবে। একদমই। এবার যদি একটু জানতে চাই যে শুটিংটা তো অনেক দিন ধরেই হয়েছে, যেহেতু 26 পর্বের একটি ধারাবাহিক, এটা একসঙ্গে নিশ্চয়ই থাকতে গিয়ে অনেক খুনসুটি হয়েছে, অনেক বিভিন্ন ধরনের মেমোরিজ আপনাদের আছে। সব থেকে হার্টফেল্ট মেমোরিজ আমি একটু জানতে চাইবো আপনাদের তিনজনের কাছ থেকে। ওয়েদার। আমরা যেটা হয়েছে, সবাই মোটামুটি পূর্ব পরিচিত দেখে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয়নি। ইলেকট্রিসিটি চলে গেলে সবাই একসাথে একটা রুমে, ঠান্ডা বাতাস থাকলে ওখানে গুটিসুটি হয়ে বসে রয়েছে, এরকম সিচুয়েশন আছে। বৃষ্টির সময় আমরা যে লোকেশনটাতে শ্যুট করেছি, আমাদের যে বাড়িটা ছিল ওটা খুব ছোট ছিল, তো কনজাস্টেড, তো একটা রুমের মধ্যেই আমরা সবাই একসাথে খাটের উপর বসে টুকটুক করে গল্প করছি, এরপরে শুটিং শুরু হবে, বারান্দায় দাঁড়িয়ে আছি। কিন্তু প্রবলেমটা ছিল আমরা মোটামুটি গত বছর এরকম টাইমেই শ্যুটটা করেছি এবং ওয়েদারটা আমাদেরকে একদমই সাপোর্ট করেনি। হুট করে প্রথম লটে যখন আমরা শুটিং শুরু করি, হুট করে ঝুম বৃষ্টি, এবং আমাদের ম্যাক্সিমাম সিন আউটডোর, ওটাতে আমাদের অনেকখানি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। মজার কোনো মেমোরি নিশ্চয়ই আছে যেটা কিনা আমাদের দর্শকদেরও আপনি জানাতে চান। মজার মেমোরি হচ্ছে অনেকগুলি মজার মেমোরি। আমরা সকালবেলা যখন শুটিংয়ে যাচ্ছি তখন কোনো একটা রেস্টুরেন্টে থেমে সবাই একসাথে নাস্তা করা, সেটে গল্প করা, বৃষ্টি হলে বৃষ্টির সময় গল্প করা। তো আমাদের তো দেখা যায় নিজের পরিবারকে বাদ দিয়ে এই পরিবারটাকে নিয়ে মোটামুটি, যেটা আমাদের ওয়ার্ক প্লেস, মোটামুটি 12 ঘন্টা 14 ঘন্টা আমরা পার করি। তো নিজের পরিবারের থেকে এই পরিবারের সাথে সময়টা বেশি কাটে। যেটা বলছিলেন যে খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে ওনাদের দুজনের। অ্যালেন ভাইয়ের সাথে আমি পূর্ব পরিচিত, মিহির সাথে আমি পূর্ব পরিচিত। তো আমাদের মধ্যে ফ্যামিলিরই একটা আচরণ ছিল যে তারা দুজন বড় ভাই ছোট ভাই, আমি মিহি বড় বোন ছোট বোন, মা আমাদের, বাবা আমাদের, আমাদের ডিরেক্টর, আমাদের কো আর্টিস্ট, বাকি টেকনিক্যাল টিম, সবাই আমরা একজন একজনকে খুব সাপোর্ট দিয়েছি। তো এমনি হাসি খেতে আমাদের শুটিং শেষ হয়েছে। সাধারণ। এবার যদি একটু মুন্না ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই, নাটকটা দর্শক কেন দেখবে? যেহেতু একটা 26 পর্বের লং নাটক, আপনার কেন মনে হয়েছে যে এখানে এমন কিছু এলিমেন্টস রয়েছে যেটা কিনা দর্শকদের টানবে, আকৃষ্ট করবে পরের পর্বটা দেখার জন্য? বিভিন্ন ধরনের বাইরের ফিল্মগুলো যেটা দেখি যে একটা এমন কোনো একটা এলিমেন্টসকে কেন্দ্র করে গল্প তৈরি হয়, তো আমাদের এই নাটকে আমরা সবসময় কি দেখি? প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ। তো এইগুলোর সাথে যে একটা পুকুরটাকে একটা কেন্দ্র করে একটা গল্প তৈরি হইতে পারে, সামাজিক অবক্ষয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোমান্টিক, তারপর ইমোশন, এই পুকুর কেন্দ্র করে এবং সামাজিক অবক্ষয়, সিচুয়েশন, সব কিছুই আমরা এই প্রোডাকশনটার মধ্যে আমরা দেখতে পারবো। এবং আমরা আসলে যা দেখতে চাই সব কিছুই এটাতে আছে, মানে কোনো কিছুর আমার মনে হয় যে কমতি হবে না। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে অনেক নাটকগুলোতে তো আমরা এখন দেখি যে জোর করে হাসানো হয়, এইটা কিন্তু মানে জোর করে হাসানোর বারও ওইটা কমেডি না, এটা একটু সিরিয়াস কমেডি। আপনি না চাইলেও কিন্তু আপনি এনভায়রনমেন্ট, সিচুয়েশন অনুযায়ী আপনি হাসবেন বা ভাল লাগবে, ইমোশন, আপনি অ্যাটাচমেন্ট হয়ে যাবেন, অ্যাসোসিয়েট হবেন আর কি। মুন্না ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই এই হ্যাঁ, বিষয়টাতে, যে আপনি প্রশ্ন করেছেন যে দর্শকরা কেন দেখবে। দর্শক তো সব শ্রেণীর দর্শক, সবাইকে মিলেই দর্শক বলা হয়। মানে তারাই নাটক দেখেন, তারাই গল্প দেখেন, যাদের সাথে জীবনের সাথে ওই গল্পটা মিলে যায়, ওই দর্শক ওই নাটকটা দেখেন বা ওই গল্পটা দেখেন, রাইট? মানে আমার কাছে মনে হয়, তাই না? তো আমাদের এই প্রেম পুকুর গল্পটা যেরকম, এটা একেবারেই আমাদের মাটি ও মানুষের গল্প। আমাদের গ্রাম অঞ্চলে এখনো থাকে, কুসংস্কারগুলো আছে যে এটা করলে এটা হবে বা ওইটা করা যাবে না, ওইটা করলে এই বিষয়গুলো হবে। এই গল্পেও কিন্তু কুসংস্কার আছে, যে ওই যে প্রেম পুকুর, ওখানে গেলে কি হবে। আমি বলতে চাচ্ছি না কি হবে, কারণ দর্শকরা দেখতে পাবে ওই পুকুরকে কেন্দ্র করে যে ছোট ছোট এলিমেন্টস গুলো যুক্ত হয়েছে, যে ওই পুকুরের আশেপাশে গেলে কি হবে, আমার কি হবে, ঝুনাসার কি হবে, বা ওদের কি হবে, আমার বাবার কি হবে, আমার অন্যান্য ক্যারেক্টারগুলো। সো এই যে গ্রামের যে কুসংস্কারগুলো, এগুলো আমাদের গ্রামে এখনো প্রচলিত। সো আমি মনে করি আমাদের যে গল্পটা, প্রেম পুকুরের যে প্রত্যেকটা চরিত্র, এটা গ্রাম বাংলার চরিত্র। আমি ভাইয়ার সাথে অ্যাড করতে চাই, এখনো কিন্তু দেখা যায় একটা গ্রামের একটা বড় পুকুর পুষ্করণী থাকে, সেখানেই কিন্তু পুরো গ্রামের সবাই একসাথে আসে, বিভিন্ন রকম ঘটনা ঘটে। তো এখানে আমরা এটাও বলতে পারি যে এই নাটকটা গ্রামের মানুষ বেশি দেখবে এই কারণে,
কারণ একটা পুকুরকে কেন্দ্র করে তাদের নিজেদের জীবনেরও অনেক ঘটনা আছে, একদম তারা নিশ্চয়ই খুব রিলেট করতে পারবে। একদমই তাই। এবং তন্ময় ভাইয়া যেটা বলছিলেন আপনি যে গ্রাম্য কুসংস্কারের যে ব্যাপারটা, আপনার কি মনে হয় এই ধারাবাহিকটা দিয়ে মানুষের মনে এই ব্যাপারটা কতটা দাগ কাটতে পারবে, কতটা চিত্রায়িত করা গেছে কুসংস্কারের ব্যাপারটা? না, খুব ভালোভাবে আসছে এই গল্পে। আমি তো ওইটাই বললাম যে আমাদের গ্রামে এখনো এইসব প্রচলিত আছে। সো যেই ঘটনাগুলো আমাদের সোসাইটিতে প্রচলিত, ওইসব ঘটনা দিয়েই তো বাস্তব জীবনে আমরা নাটক করি, ফিল্ম করি, ওয়েব সিরিজ করি। এগুলো পৃথিবীর বাইরের গল্পগুলো তো আবার অন্য রকমের গল্প। এই দেশে বা এই সোসাইটিতে যে গল্পগুলো হয়, এগুলো দিয়েই নাটক হয়। এবং আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেটা পর্দায় দেখতে আমার ভালো লাগে, মিলানোর চেষ্টা করি, তখনই একটা নাটক বা গল্প ভালো হয়ে বা বাস্তব হয়ে ওঠে তখন, যখন কিনা আমি রিলেট করতে পারি রাইট। এই গল্পটা। আর এইখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কুসংস্কার যে কথাটা আসছে, কুসংস্কার মানে তো কুসংস্কারই, এটার ব্যাকএন্ডে সত্যতাটা আসলে কি, বা এটা আসলে কিভাবে কুসংস্কারটা হয়েছে, তো এটার একটা বড় একটা রিজন থাকে। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্ন কুসংস্কারের পেছনে যে এটা যে একেবারে জেনুইন কুসংস্কার এবং এটা মানুষজন যে অন্ধ ভক্তের মতো বিশ্বাস করতেছে, আমরা এটাও একটু হিন্স দেওয়ার ট্রাই করছি যে আসলে এটার উপর বায়াসড হয়ে মানুষ অনেক কিছু করে ফেলে, এটা করার আসলে দরকার নেই, এটার পেছনের ঘটনাটা কি, এটাও আমরা এই পুকুরের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছি যে একটা মানুষ মনে প্রাণে বিশ্বাস করতেছে যে, একটু বলে ফেলি যে 1 ডুবে প্রেম 2 ডুবে বিয়ে, ঠিক আছে? তো এটাকে আসলে এটাই তো আসল রহস্য। বলেই ফেলে, প্লিজ বলেন। না বলতে হবে তো, না বলে আমরা তো অনিয়ার চলেই আসছে, বলতে বলা মানে যেতে পারে। এক ডুবে যে প্রেম হয় আর 2 ডুবে যে বিয়ে হয়, এটা তো অডিয়েন্সের তো এটা তো জানতেই হবে, না জানলে তো মানুষজন দেখবে। টাইটেল ট্র্যাকেও আছে, এটা যখন প্রোমো যাবে এটা মানুষ দেখবে। তো ওইটাই বলছিলাম। তো ফাইনালি কি আসলে 1 ডুবে প্রেম বা 2 ডুবে বিয়ে হয় কিনা, এইটার সত্যতা জানতে হলে জাগো সিরিজ গিয়ে নাটকটা দেখতে হবে, প্রেম পুকুর। একদমই তাই। এবার যদি একটু আমি অন্য টপিকে কথা বলতে চাই, মিমাপুর কাছে শুরুতে জানতে চাইবো, মিমাপু নাটকের ব্যস্ততা নিশ্চয়ই আছে, আমরা সামনে আরো কি কি কাজ দেখতে পাচ্ছি আপনার? প্রেম পুকুর বাদে এই মুহূর্তে আমার অন্য কোনো ধারাবাহিক নাটক আসছে না, তাই সবাইকে রিকোয়েস্ট করবো বেশি বেশি করে নাটকটি দেখবেন, ভালোবাসা দিবেন। সিঙ্গেল নাটক অনেক করা হচ্ছে, সামনে ঈদ আছে, ঈদকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে, এবং খুব রিসেন্টলি বেশ কিছু কাজ আসবে, খুব সুন্দর সুন্দর গল্পের কাজ, আশা করি দর্শক দেখবে, তাদের ভালো লাগবে। কারণ এবার যদি একটু তন্ময় ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আপনার ব্যস্ততা নিয়ে ইদানিং কি করা হচ্ছে, এই প্রেম পুকুর ধারাবাহিকটা বাদেও আমরা সামনে আর কি কি কাজ দেখতে পাচ্ছি আপনার? ব্যস্ততা তো আছেই, কাজ করছি, কাজ নিয়ে ব্যস্ততা। ঈদের সময় তো অনেকগুলো কাজ আসবে, বেসিক্যালি আসছে প্রতি উইকলিতে কাজ উইকলি আসছে। মোটামুটি আমাদের Weekly তে কাজ আসে আসছে। আমাদের। আমরাও ট্রাই করি, যারা আমাদের নাটক দেখে আমাদের অপেক্ষায় থাকে যে কবে নতুন নাটক আসবে, আমরাও চেষ্টা করি প্রতি সপ্তাহে 1-2টা নাটক রিলিজ দেওয়ার জন্য। সাধারণ এবার যদি একটু জানতে চাই যে বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ধারাবাহিক এখন হচ্ছে, আপনাদের কোন ধরনের ধারাবাহিক বেশি দেখা হয় বা পছন্দ যদি জানতে চাই? বিভিন্ন জনরার ধারাবাহিক এখন হচ্ছে, কমেডি জনরার হচ্ছে, থ্রিলার হচ্ছে, বাংলাদেশে হররও কিন্তু বাংলাদেশে হচ্ছে, কোন জনরার কাজটা বেশি দেখা হয় বা পছন্দ? আমি যে জনরায় কাজ করি এই গল্পগুলোই তো বেশি দেখা হচ্ছে এবং দেখতে পছন্দ। এখন বলতে পারেন যে আপনি কোন জনরায় কাজ করছেন? আমরা সব জনরায় কাজ সব করি। জনরায় কাজ করি। স্পেসিফিকলি যে গল্পটার সাথে আজকে আলোচনা করছি, এটাও একটা জনরা, মানে হ্যাঁ, এটা একটা সিচুয়েশনাল কমেডি আমাদের। comedy। আমার মনে হয় কি অ্যাজ এ নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয় যে একটা আর্টিস্টকে মানে ইউনিভার্সাল হওয়া উচিত, রাইট। যে সে সব জনরার কাজ করতে পারে। আর যেহেতু ওনাদের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, একজন সবাই কলার মধ্যেই আছি আমরা, ঠিক আছে, একজন নাচের একজন থিয়েটারের, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানে খুবই স্ট্রং। সো আমরা আমাদের আর্টিস্টরা বা আমরা সব জনরার কাজেই আমরা ডেফিনেটলি, আমি তো আগেও বলেছি যে আসলে অভিনয় তো অভিনয়, সেটা স্টেজ পারফরমেন্স বলো, মুভি বলো, ওটিটি বলো, আমাকে যদি একটা ক্যারেক্টার দেওয়া হয়, আমরা হচ্ছে আর্টিস্টরা পানি, তরল পদার্থ হ্যাঁ, যে definitely। পাত্রে রাখবে মানে তো সেই পাত্রে আমাকে যদি বলা হয় যে একটা বোকার ক্যারেক্টার করো, আমি তো ফিল্মে যেটা করব, নাটকও সেটা করব, ওটিটিতে সেটাই করব। বাট এটা কিভাবে শুট করবে, প্রেজেন্ট কিভাবে করবে, এটা ডিপেন্ড করবে কোন মাধ্যম। কিন্তু অভিনয়টা তো ক্যারেক্টারের উপর ডিপেন্ড করবে নাকি? আমি এটা হলো আমার বিশ্লেষণ, যে ক্যারেক্টারের যে পোর্ট্রেট, যে ছবি আঁকা দরকার, এটা হওয়া উচিত। একটা আর্টিস্টকে ফিক্সড একটা জায়গায় ফিক্সড না থেকে নিজেকে যত ভাঙতে Explore পারবে, করা হ্যাঁ উচিত। হ্যাঁ, তত আসলে তার সে ফিউচার সফল। আমার মনে হয় যে
তার জন্য অনেক বেশি মানে ওপেন জায়গাটা বেশি হুম, থাকে, হুম, ও উন্মুক্ত। এটার জন্য নির্মাতাদের আমাদের খুব মানে কনসিডার ভালো করতে হবে script দিতে বিভিন্ন হবে। জায়গায়, প্রযোজকদের কনসিডার করতে হবে বিভিন্ন জায়গায়, এবং আমরাও চেষ্টা করবো আমরা না, সব এই যে ধরনের প্রযোজক ক্যারেক্টার আমাদের জাগো বারবার এটাই আগে বারবার আসতে করে হবে। বলছি। হ্যাঁ, জাগোকে আগে আসতে হবে, হুম, আরো হুম। বেশি বেশি প্রোডাকশনে ইনভেস্ট করতে হবে। আমরা ডিরেক্টররাও বাঁচতে পারবো, আর্টিস্টরাও আমরা সুন্দর কাজ উপর দিতে পারবো। একদমই তাই। এবার মুন্না ভাই, আপনার কাছে জানতে চাইবো, আপনি মূলত একজন বিজ্ঞাপন নির্মাতা। এই সময়কার বিজ্ঞাপন নিশ্চয়ই দেখা হচ্ছে, কিভাবে মূল্যায়ন করবেন? এটা খুবই চ্যালেঞ্জিং। এটা চ্যালেঞ্জিং অর্থে যে আসলে বিজ্ঞাপন অনেক দিন থেকেই নির্মাণ করছি। তার আগে মূলত আমি আসলে নাটকের মানুষ, আমি থিয়েটার করছি, ফিকশন করছি, প্রচুর নাটক বানাইছি। তো আসলে 15 সাল থেকে 2015 সালের দিক থেকে আমি আসলে মোটামুটি ফুল বিজ্ঞাপন নিয়েই ব্যস্ত। তো বিজ্ঞাপন করতে গিয়ে যেটা প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সেটা হচ্ছে যে এত আপডেটেড সব বিজ্ঞাপন, তার মধ্যে এখন এআই প্রযুক্তি ইনক্লুড হয়েছে। তো এই জায়গা থেকে আমি যে প্রতিষ্ঠানে জব করছি সেখান থেকে এক ধরনের চাপ, মডার্ন কাজের সাথে কিভাবে নিজেকে অ্যাসোসিয়েট করা যায়, কাজগুলোকে এআই এর সাথে মানে এআই তো একটা মানে কি বলবো এটা মানে কম্পিটিটর আসলে ওইভাবে বলবো না আমি, কারণ ভিজুয়াল আমরা যেভাবে ফিকশন করি বা যেভাবে গল্প বলি এইটা এআই আসলে দিয়ে সম্ভব না। এআই এনহ্যান্স করতে পারে একটু। এনহ্যান্স করতে পারে, কিন্তু একটা যে ইমোশন, একটা যে আমি যে মানে আমি যখন কথা বলবো বা আমি যখন একটা পণ্যকে নিয়ে আমি প্রেজেন্ট করব, এটা যে একটা অডিয়েন্সের সাথে তার চোখের সাথে চোখের যে মানে একটা কানেক্ট করার যে হ্যাঁ কানেক্ট করার ব্যাপারটা আমার মনে হয় না যে এটা এআই দিয়ে পসিবল। এআই দিয়ে হয়তো বা প্রযুক্তিগত জায়গা থেকে অনেক বেশি ডেভেলপ করা সম্ভব। আমি চাইলেই একটা গাড়িকে আকাশে তুলে দিব, আমি বোম বাস্ট করে ফেলতে পারবো, কিন্তু ইমোশনের ব্যাপার, একটা মানুষের পণ্যের সাথে যে একটা মানে আত্মার সম্পর্ক, হৃদ্যতার বিষয় একটা যে হৃদ্যতার ব্যাপার, এইটা আসলে আমার মনে হয় যে ভিজুয়াল সারা জীবন বেঁচে থাকবে। একদমই তাই। এবং এখন যদি একটু বলি ভাইয়া, সামথিং ইজ কুকিং শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। সামনে কি কোনো বিজ্ঞাপন আসছে আপনার নতুন? হ্যাঁ, বিজ্ঞাপন তো আসতেছেই। আমি বড় বড় কয়েকটা বিজ্ঞাপনের সাথে আমার রিসেন্ট শুটিং 9-10 তারিখে, হ্যাঁ, চেয়ার আপের প্রোডাকশনের। তো এইটা আছে, তারপর আরো কিছু প্রোডাকশন আছে, এইগুলো নিয়েই ব্যস্ততা আছে আর কি। আবার মুন্না ভাইকে দিয়ে শুরু হ্যাঁ, করব। মুন্না ভাই, আপনার নির্মিত ওয়েব ফিল্ম অপলাপের ব্যাপারে যদি একটু জানতে চাই, যে এই ফিল্মটা কিন্তু বেশ সাড়া ফেলেছিল এবং আপনার ঘরে পুরস্কারও এসেছে। সামনে কি আরো কোনো কাজ দেখতে পারছি কিনা আমরা এবং দর্শকরা? থ্যাংক ইউ। মানে খুবই ইমোশনাল একটা জায়গায় কোশ্চেনটা করার জন্য। মানে আমি আসলে ফিকশনের মানুষ, আমি শুরু থেকে বলছি আমি ফিকশনটা করতে চাই। ফিকশনটা করলে আমার মনে হয় যে মানে একটা আত্মতৃপ্তির ব্যাপারটা যেটা, এটা আমার সবসময় কাজ করে, মানে আমি সবসময় করতে চাই। তো ওই জায়গা থেকে অপলাপটা একটা হুট করেই আসলে ওয়েব ফিল্মটা করা, এবং এইটা একটা মিস্টিরিয়াস গল্প ছিল এবং ফ্যামিলি ক্রাইম থ্রিলার একটা স্টোরি ছিল, এবং এটা ব্যাপক সাড়া পড়ছে এবং গল্পটাও সুপার হয়েছে। তো এরপরে না মানে সত্যি কথা বলতে একটা এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে সেকেন্ড একটা ফিল্ম করার পরিকল্পনা করছিলাম, ওইটাও অফ হয়ে গেছে। তো ফাইনালি আসলে বড় আকারে একটা ফিচার ফিল্ম করার একটা পরিকল্পনা চলতেছে। একটা প্রাথমিক লেভেলে আমার স্ক্রিপ্টের কাজ চলতেছে আর কি, হয়তোবা এবছরে না হলেও পরের বছরে তাহলে দর্শকরা পেতে যাচ্ছে আপনার থেকে আরেকটি ফিল্ম। হ্যাঁ, আমি আসলে একটা কমার্শিয়াল ফিল্মই করতে চাই, মানে হ্যাঁ। একটা না, মানে শুরু করতে চাই আর কি। প্রেম পুকুর আসছে 8ই মে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আশা করি যারা আপনারা বাংলা নাটক দেখেন, বাংলা নাটক ভালোবাসেন, আমাদের এই কাজটি প্রেম পুকুর আপনাদের ভালো লাগবে। 8ই মে আসছে জাগো সিরিজে। অবশ্যই অবশ্যই দেখবেন। প্রতি শুক্রবার এবং শনিবার এপিসোড আপলোড হবে। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের কাজকে বাঁচিয়ে রাখে। প্রেম পুকুরকেও সেরকম ভালোবাসা দেবেন। এবার তন্ময় ভাই। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের নাটক দেখেন, আমাদের নাটক ভালোবাসেন, সবাইকে বলবো এই নাটকটি দেখবার জন্য। আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, আপনাদের অনুপ্রেরণায় ভালোবাসায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এবং জাগো সিরিজ ইউটিউব চ্যানেলে যে নাটকটি আসছে প্রেম পুকুর 8ই মে, এই নাটকটি লিখেছেন সুজিত বিশ্বাস এবং পরিচালনায় মোহাম্মদ আলী মুন্না। আশা করি এই নাটকটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগা মন্দ লাগা সবকিছুই আপনারা দেখার পর কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে। এবার মুন্না ভাই, আপনি বলেন। সবশেষে এটাই বলতে চাই যে আমার টিমের যারা ক্যামেরার পেছনে যে আমার টিমটা ছিল, খুবই সুইট একটা টিম, এবং সামনে অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছে, মানে এক ঝাঁক গুণী অভিনেত্রীরা করেছে। তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার দর্শকদের বলতে চাই
অপলাপটা যেমন সাড়া ফেলেছিল, আমি আশা করব আমার প্রথম ধারাবাহিক প্রেম পুকুর, সুজিত বিশ্বাসের রচনা, আর জাগো সিরিজ এটা আপ হচ্ছে, এবং আমি শাপলা ভাইয়ের কথাও বলবো, আমাদের প্রডিউসার, এবং জাগো সিরিজ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং দর্শকদের বলবো যে অবশ্যই জাগো সিরিজে প্রতিটা পর্ব দেখবেন এবং অবশ্যই ভালো মন্দ কমেন্ট করবেন। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনাদের ব্যস্ত জীবনে যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব চালাতে চালাতে স্ক্রল করতে করতে যারা বোরিং হয়ে গেছেন, আপনারা জাগো সিরিজে ইউটিউব চ্যানেল অফকোর্স সাবস্ক্রাইব করতে পারেন, কারণ 8ই মে আসছে প্রেম পুকুর, এবং শুক্র শনিবার নিশ্চয়ই দেখতে ভুলবেন না প্রেম পুকুর 26 পর্বের এই ধারাবাহিকটি। আমাদের আয়োজন আছে এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি, অনুভা বিশ্বাস। আবার দেখা হবে জাগো নিউজের পর্দায় অন্য কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।